দিয়ে ওই স্লাইডটা কমপ্লিট করে ফেলেন। আমার এটা দিয়ে ওইটা কমপ্লিট করে ফেলেন। এখন থেকে যতগুলো টিচারই তোমাদের ক্লাস নিবে দেখবা প্রত্যেকটা ক্লাস মার্শাল্লাহ তোমাদের অনেক বেশি পছন্দ হবে। তো এসএসসি 26 আর 27 ব্যাচ তোমাদের জন্য কিন্তু একটা বড় অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তোমাদের একটা ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের ইউটিউবে দিয়ে দিছি, যে ভিডিওটা আসলে তোমাদেরকে দেখতে হবে। তোমাকে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে, কারণ তোমাদের মধ্যে এমন অনেকে বাচ্চা আসো তারা এখন কিন্তু মানে বুঝে উঠতে পারতেছো না যে তারা আসলে এই মুহূর্তে কী করবা। সো তোমাদের এটা যেন ঝামেলা না হয়, তোমরা যেন বুঝতে পারো যে এই মুহূর্তে তোমাদের কী করা উচিত। আমরা কিন্তু এই যে একটু আগে 3 ঘন্টা আগে কিন্তু ভিডিও দেওয়া হয়েছে, সো এটা কিন্তু অবশ্যই ক্লাস শেষ করে তোমরা দেখবা, ঠিক আছে? এটা অবশ্যই তোমাদেরকে ক্লাস শেষ করে দেখতে হবে, কথাটার জন্য মাথায় থাকে। পিডিএফ ফাইল চাইছিলাম, পিডিএফ ফাইলটাও দিয়েন। দেখো, সো আমাদের আজকে টপিক সপ্তম অধ্যায়, এই যে চ্যাপ্টার 7, এই চ্যাপ্টার 7 এই মুহূর্তে তোমরা যারা আমার লাইভটা করতেছো, এই চ্যাপ্টার 7টা কার কার সিটি পরীক্ষা আছে আমি একটু দেখতে চাই। তোমরা একটু জলদি করে আমাদেরকে কমেন্ট করে ফেলো যে তো কার কার সিটি পরীক্ষাতে এই চ্যাপ্টার 7 আছে। যারা আজকে বেশি রেসপন্স করবা তারা কিন্তু গিফট পাবা। সো গিফটের জন্য হলেও বেশি রেসপন্স করো, ঠিক আছে? কাদের সিটি পরীক্ষা বলো, সামনে যে প্রিটেস্ট আছে, প্রিটেস্টে আমার মনে হয় এই চ্যাপ্টারটা থাকা উচিত এবং এই চ্যাপ্টারটা থাকবে। তো আমরা ধাপে আগাবো। এসএসসি 26 নিয়ে আমাদের যে প্ল্যান, আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা আগে এদেরকে প্রি টেস্টের জন্য তৈরি করব, এরপরে টেস্ট, তারপরে ইনশাল্লাহ ফাইনাল রিভিশন কোর্স। তো আমাদের মেইন টার্গেটটাই হলো ফাইনাল রিভিশন কোর্স, যেখানে আমাদের টার্গেটই থাকবে হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি আমরা বাংলা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিটা সাবজেক্ট, মানে প্রতিটা সাবজেক্ট আমরা কিন্তু শুধু সাজেশন দিব না, আমরা প্রতিটা সাবজেক্ট আইসিটি থেকে শুরু করে রিলিজিয়ন থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য টিচার রাখা হবে, প্রতিটা সাবজেক্টের জন্য তোমাকে পড়ানো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো যারা ক্লাস করতেছো অনেকে আলহামদুলিল্লাহ বলে ফেলতেছো, সবাই বলতেছে আমার নাই, রহিমা কাতু লিখছে আমার নাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমার আছে, আমার সিটি এক্সামে আছে। আচ্ছা দেখো, যার নাই, কারো যদি এই মুহূর্তে এই চ্যাপ্টারটা না থাকে তারপরেও তোমরা এই চ্যাপ্টারটা করবা। কেন? কারণ এই চ্যাপ্টারটা করলে তোমার 5 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, এই মানে 4, 5, 6 এই 3টা চ্যাপ্টার ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা অনেক স্লোলি, খুব আস্তে ধীরে প্রতিটা টপিক বুঝাবো। যারা আমার পেইড কোর্সে আছে তারা জানে যে ভাইয়া যখনই কোনো একটা চ্যাপ্টার শুরু করে তখন ওই চ্যাপ্টারের প্রথম ক্লাসটা হয় খুবই মারাত্মক এবং খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই সময় ভাইয়া বেসিকটা তৈরি করে। তো তোমাকে আমি এতটুকু কথা দিতে পারি যে তুমি যদি আমাদের এই পুরো ক্লাসটা করো তাহলে আশা করি যে এই জায়গাটা থেকে তোমার কোনো ধরনের কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না। আমরা প্রাথমিকভাবে যে কটা ক্লাস লাগে সে কটা ক্লাসে আমরা সিকিউ সলভ করব, মানে আগে বইয়ের মধ্যে কি বলা আছে সেগুলো দেখব। এটা দেখার পরবর্তীতে এই চ্যাপ্টারের রিলেটেড বিভিন্ন বোর্ডে বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো দেখব। এরপরে এই জায়গায় যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার তোমাদের কাছে করজোরে মিনতি যে তোমরা আমার অনেক আদরের ভাই বোন, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। তোমরা অবশ্যই ক্লাসটা ফার্স্ট টু লাস্ট আমার সাথে থাকবা। আমি খুব বেশিক্ষণ ক্লাস নেব না, দীর্ঘায়িত করব না। ক্লাসের মাঝখানে আমরা মজাও করব, ক্লাসে আমরা পড়াশোনাও করব, সবই আমরা করব। কিন্তু এই মুহূর্তে তুমি পড়ার টেবিলে খাতা কলম নিয়ে বসবা, কারণ কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেখানে তোমাকে শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বইয়ের বাইরেও অনেক কিছু তোমাকে পড়তে হবে। সো আমি অনেক কিছু তোমাকে বলবো এখানে যেগুলো বইয়ের মধ্যে নাই, বইয়ের বাইরের সিলেবাস, বাইরের টপিক। তো তোমার অবশ্যই উচিত যে সেই জিনিসগুলো লিখে নেওয়া। তোমার কাছে প্রাথমিকভাবে মনে হতে পারে যেগুলো তুমি পারবা, কিন্তু আসলে এগুলো পরবর্তীতে দেখবো যে কিছুক্ষণ পরে ভুলে গেছো। তো এই জায়গাগুলোতে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু আসলে এই গ্রুপে থাকবে, খুব বেশি দিন কিন্তু আসলে থাকবে না। তো সেই জন্য তোমরা কি করবা যে এখন একটু খাতা কলম নিয়ে বসবা যাতে তোমরা সব কিছু বুঝতে পারো। তো আমরা চলো ক্লাসটা শুরু করি, আর কথা দীর্ঘায়িত না করি। আমাদের চ্যাপ্টার 7, এই চ্যাপ্টারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে চ্যাপ্টার 7 থেকেই ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন দিছে, মানে তোমরা জানো যে তোমাদের সিকিউ লিখতে হবে, 4টা সিকিউ লিখতে হবে। তো তোমার কিন্তু ইন্ডিভিজুয়ালি এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন লিখতে তুমি অনেক সহজে তুমি লিখতে পারবা, কারণ এই চ্যাপ্টারটা অনেক সহজ। বইয়ের যতগুলো সহজ চ্যাপ্টার আছে তার মধ্যে এই চ্যাপ্টারটা সহজ। এই চ্যাপ্টারটা যেরকম সহজ,
একই রকমভাবে এই চ্যাপ্টারটা কিন্তু একটু কঠিনও। তো তোমাকে চিন্তা করতে হবে সহজভাবে, আমি সহজভাবে বুঝবো এবং আমি এটাকে সহজভাবে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা প্রথমেই দেখব যে রাসায়নিক বিক্রিয়া, চ্যাপ্টারের নাম হলো রাসায়নিক বিক্রিয়া, যেটাকে ইংলিশে ট্রান্সলেট করলে হয় কেমিক্যাল রিয়াকশন। সো কেমিক্যাল রিয়াকশনটা আসলে কী জিনিস এটা প্রথমে আগে বুঝতে হবে। রাসায়নিক মানে তো রাসায়নিক পদার্থ। সো আচ্ছা, তো এইখানে তুমি একটু খেয়াল করে দেখো, রাসায়নিক বিক্রিয়াটা তোমরা যেন সহজে বুঝতে পারো তার জন্য কিন্তু আমরা একেবারে স্লাইড রেডি করে রাখছি। তো একটু খেয়াল করো, এখানে তো মনে করো তুমি মিথেন চাচ্ছ, তুমি চাচ্ছ মিথেন। তো মিথেনের একটা ফর্মুলা আছে, মিথেনের ফর্মুলা হচ্ছে CH4। তার মানে কি? কার্বন এবং 4টে হাইড্রোজেন। তো এই যে CH4 না হয়ে CH3ও হইতে পারতো, অথবা CH2 হইতে পারতো, CHও হইতে পারতো। কিন্তু আমরা CH4-এ কার্বন একটা ব্যবহার করি, হাইড্রোজেন 4টে ব্যবহার করি কেন? এটা একটা কোশ্চেন থেকে যাই। আবার মনে করো এই জায়গায় কার্বনের সময় 4টে হাইড্রোজেন ব্যবহার করতেছিলাম, আবার যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে তখন আবার 2টো হাইড্রোজেন মানে 2টো অক্সিজেন ব্যবহার করতেছে। কথা হচ্ছে কেন করে, এইগুলো আমরা আসলে এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। সো আমাদের ওইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা মূলত যেটা, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বলতে আসলে কী বোঝো। আমরা আস্তে আস্তে সব কিছু বুঝবো। তোমার কাছে দরকার মিথেন, এই যে CH4 দরকার। মিথেন এমন একটা জিনিস যেটা ছাড়া তুমি এখন যে ক্লাসটা করতেছো এটাও করতে পারবে না। শুনতে অবাক লাগলেও এটা সত্য। কীরকম? এই যে তুমি দেখতেছো যে আমার মাথার উপরে যে লাইট চলতেছে, এই যে লাইট চলতেছে পিছনে লাইট, আমার তোমরা যে ফোন চালাচ্ছ, এটার জন্য কোনটা দরকার? এটার জন্য দরকার হচ্ছে বিদ্যুৎ দরকার, ঠিক আছে, বা ইলেকট্রিসিটি দরকার, ইলেকট্রিসিটি। এখন তুমি যদি ইলেকট্রিসিটি চাও, তোমার অবশ্যই কোনটা লাগবে জানো? এই যে মিথেন। কিছুদিন আগে দেখবো যে বাংলাদেশে অনেক পরিমাণ কারেন্ট যাচ্ছিল, কারণ বাংলাদেশে এই মিথেন পাওয়া যাচ্ছিল না, মিথেন উত্তোলন করা যায় না। আমাদের প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস বলতে আমরা যেটা বুঝি, সেটা 90 থেকে 94%ই থাকে হচ্ছে মিথেন, ঠিক আছে? 90 থেকে 94%ই মিথেন। ন্যাচারাল গ্যাস কোনটা? যেটা আমাদের প্রাকৃতিকভাবে আমরা যেগুলো পেয়ে থাকি মাটির নিচ থেকে, যেগুলো আহরণ করা হয়। তো এর মধ্যে দেখো এই যে মিথেন কিন্তু এরকম একটা জিনিস। সো এই মিথেনটাকে ব্যবহার করে তুমি বিদ্যুৎ তৈরি করবা। কথা হলো, আবার এই মিথেনের সাথে তুমি যদি অক্সিজেন বিক্রিয়া করো, তাহলে তোমার আবার কি তৈরি হচ্ছে? এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আবার কি তৈরি হচ্ছে? পানি তৈরি হচ্ছে। এখন তোমার মিথেনের দরকার নেই, তোমার কার্বন ডাইঅক্সাইডের দরকার। তাহলে তুমি জানো, তোমাকে এটা মনে রাখতে হবে যে মিথেনের সাথে যদি আমরা অক্সিজেন রিয়াকশন করি, তাহলে সেই ক্ষেত্রে আমার তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এবং কি পানি। তোমার হাতে দিছি আমি মিথেন, তোমাকে আমি মিথেন দিছি, কিন্তু তোমার কাছে আমি চাচ্ছি কোনটা? তোমার কাছে আমি চাচ্ছি কার্বন ডাইঅক্সাইড। তাহলে তোমাকে দিলাম মিথেন, কিন্তু তোমার কাছ থেকে চাচ্ছি আমি কার্বন ডাইঅক্সাইড। তাহলে তখন তুমি কি করবা? তখন তুমি চিন্তা করবা যে আমি কিভাবে এই মিথেন থেকে কার্বন ডাইঅক্সাইড বানাইতে পারি। তখন তুমি কি করলা? তোমার অন্য জায়গা থেকে তুমি অক্সিজেন কালেক্ট করলা, অন্য জায়গা থেকে অক্সিজেন কালেক্ট করে এবার এই অক্সিজেনের সাথে মিথেনে বিক্রিয়া করে দিছো। বিক্রিয়া করার পরে তুমি এখানে পাইছো কি? কার্বন ডাইঅক্সাইড এবং কি পানি। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো ভাই, এই জায়গায় মিথেন যে জিনিস, অক্সিজেন কি সেই জিনিস? না। মিথেন এর গঠন যেরকম, অক্সিজেনের গঠনও কিন্তু এরকম না, আলাদা। তাহলে একের অধিক বিভিন্ন পদার্থ পরস্পর যে বিক্রিয়ার মাধ্যমে একসাথে আর একটা ভিন্ন ধর্মী কোনো কিছু তৈরি করে, সেটাকে বলা হয় কি? রাসায়নিক বিক্রিয়া। দেখাই, যে প্রক্রিয়ার মাধ্যমে এক বা একাধিক বস্তু এক বা একাধিক নতুন বস্তুতে রূপান্তর হয়, তাকে কি বলা হয়? রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া বলে। আবার বুঝাচ্ছি, আমি আরো সহজে এখানে তোমার বুঝাই দিই। দেখো, তুমি চাচ্ছ, মনে করো তোমার এটাও দরকার না, তোমার দরকার, আমরা এখানে একটু লিখি, আমরা মনে হয় গতকালকেও পড়াইছিলাম আমাদের পেড কোর্সে। তোমার কাছে আছে নাইট্রোজেন আর হাইড্রোজেন। তো নাইট্রোজেনকে কি বলা হয় জানো? আমরা গ্রুপ 15 নম্বর যদি দেখি পিরিয়ডিক টেবিলে, 15 নম্বর গ্রুপে যেটা থাকে, 15 নম্বর গ্রুপ, যেমন 17 নম্বর গ্রুপ আছে না ব্রাদার? আমার সাথে একটু থাকবা। প্রাথমিকভাবে তোমার কাছে অনেক কিছু মনে হতে পারে, বাট সময় যত যাবে তত তোমার কাছে মজা লাগবে। 17 নম্বর গ্রুপকে আমরা কিন্তু একটা নাম দিছিলাম, সেটার নাম কি বলছিলাম? হ্যালোজেন গ্রুপ। কালকে কিন্তু আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে হ্যালোজেনের নাম হ্যালোজেন কেন। ঠিক একই রকমভাবে গ্রুপ 15
আমি এখানে যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে যদি জিজ্ঞাসা করি যে 17 নম্বর গ্রুপকে কি বলা হয়, তোমরা আনডাউটলি বলতে পারবা যে ভাইয়া 17 নম্বর গ্রুপকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। কিন্তু আমি যদি তোমাকে কোশ্চেন করি ভাইয়া 15 নম্বর গ্রুপকে কি বলা হয়, এখানে একজনও মনে হয় না বলতে পারবা যে 15 নম্বর গ্রুপকে কি গ্রুপ বলা হয়। 15 নম্বর গ্রুপকে বলা হয় নিকটোজেন গ্রুপ। নিকটোজেন গ্রুপ কি গ্রুপ? নিকটোজেন। আমি বললাম না বহুত কিছু আমি তোমাদেরকে শেখাবো। নিকটোজেন গ্রুপ। তো আমরা কিন্তু চ্যাপ্টার 4 পড়ছি। আমি কিন্তু এটা তোমাদেরকে বুঝে আসছি যে চ্যাপ্টার 7-এর সাথে সাথে আমি যতটুকু সম্ভব হয় আমি তোমাদেরকে চ্যাপ্টার 4, 5, 6 আমি তোমাদেরকে পড়াই দেবো ইনশাল্লাহ। তো নিকটোজেন গ্রুপ কেন বলা হয় দেখো, এখানে নিকটোজেন শব্দের অর্থ কি? নিকটো শব্দের অর্থ এখানে বুঝাইছে ডিফিকাল্টি ইন ব্রিদিং। ডিফিকাল্টি ইন ব্রিদিং অর্থাৎ শ্বাসকষ্ট। তার মানে তোমার শ্বাসকষ্ট হবে, শ্বাসকষ্ট। আমি একদম বেসিক থেকে একদম শিকড় থেকে টেনে নিয়ে আসবো প্রতিটা জিনিস। আর জেন শব্দের অর্থ কি? জেন আমরা কিন্তু গতকালকেও কিন্তু বলছি, জেন শব্দের অর্থ হচ্ছে জেনাস। জেনাস থেকে শব্দটা আসছে জেনেসিস। তোমরা সবাই কিন্তু দেখছো কিনা আমি জানি না, গ্লাইকোজেনেসিস। জেনেসিসের বাংলা অর্থ হচ্ছে তৈরি করা, তৈরি করা। তার মানে নিকটোজেন মানে হলো এমন কিছু পদার্থ যারা শ্বাসকষ্ট করে বা যার জন্য শ্বাসকষ্ট হয়, তোমার ডিফিকাল্টি ইন ব্রিদিং হয়। তো যার জন্য তোমার শ্বাসকষ্ট হবে, ডিফিকাল্টি ইন ব্রিদিং হবে, তাকে তুমি বলতেছো নিকটোজেন গ্রুপ। আর এই নিকটোজেন গ্রুপের সর্বপ্রথম যেটা থাকে সেটা দেখো নাইট্রোজেন। গ্রুপ 15-এ তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে সর্বপ্রথম যেটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন। আমরা পৃথিবী থেকে যত উপরের দিকে উঠতে থাকি তত কিন্তু আমাদের অক্সিজেনের পরিমাণটা কমে এবং নাইট্রোজেনের পরিমাণ বাড়ে, আর সেই জন্য আমাদের কিন্তু শ্বাসকষ্ট হয়। তো তুমি একটু খেয়াল করে দেখো এই জায়গায় যেটা আমরা দেখছিলাম যে আমাদের যে নাইট্রোজেন যে জিনিস, নাইট্রোজেন যে ধরনের পদার্থ, হাইড্রোজেন কিন্তু সেই পদার্থ না। আমরা হাইড্রোজেন দিয়ে কিন্তু পানি তৈরি করি, তাই না? পৃথিবীতে আমাদের হিলিয়ামের পরে যদি কোনো গ্যাস মানে পাতলা যদি কোনো গ্যাস থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেন কিন্তু অনেক পাতলা একটা গ্যাস। তো এই জায়গায় নাইট্রোজেনের যে বৈশিষ্ট্য, হাইড্রোজেনের কিন্তু সেই বৈশিষ্ট্য না। আবার নাইট্রোজেনের হাইড্রোজেন থেকে তুমি যেটা বানাচ্ছ সেটা কিন্তু আর একটা ভিন্নধর্মী কোনো কিছু তৈরি হয়ে গেল। তাহলে এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ বিক্রিয়া, যে প্রক্রিয়ায় এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ বা ভিন্নধর্মী সাবস্টেন্স বিক্রিয়া করে আর একটা ভিন্নধর্মী কোনো কিছু তৈরি করা হয়, ওইটাকেই কি বলা হয়? ওইটাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া। তাহলে কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়াটা আসলে কি? যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু এক বা একাধিক নতুন বস্তুতে রূপান্তর করা হয়, সেই প্রক্রিয়াকে বা সেই বিক্রিয়াকে কি বলা হয়? রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক বা কেমিক্যাল রিয়াকশন। সো আমরা এখানে দেখো এই জায়গায় যেটা ছিল মিথেন, এ কিন্তু সম্পূর্ণ ভিন্নধর্মী একটা জিনিস। এইখানে আবার কি আছে? অক্সিজেন, এও কিন্তু আলাদা আর একটা ভিন্নধর্মী একটা জিনিস। আবার এর থেকে যে কার্বন ডাইঅক্সাইড পাইলা এবং পানি পাইলা, এরাও কিন্তু আর একটা ভিন্নধর্মী কোনো কিছু। যেমন এই কার্বন ডাইঅক্সাইডে আসলে কি করে? আমাদের গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ পৃথিবী যে গরম হয়ে যাচ্ছে এটার জন্য সবথেকে বেশি যেটা ভূমিকা রাখে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কীভাবে একটা পরিবেশকে গরম করে এটা আমরা কখনো জানতে চাই নাই, কিন্তু আমরা শুধু বলে যে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে পৃথিবী গরম হয়ে যায়। দেখো নর্মালি যদি আমরা বলি যে আমাদের বায়ুমণ্ডলে বা আমাদের অ্যাটমসফিয়ারে কোন গ্যাসের পরিমাণটা কত, বায়ুমণ্ডলে কোন গ্যাস কতটুকু পরিমাণ থাকে বা আমাদের অ্যাটমসফিয়ারে, এটা তোমাদের কাছে মনে হইতে পারে কি এটা কোনো জানার কোশ্চেন না। কিন্তু তুমি যদি তোমাদের গাইডটা একটু খুলে দেখো, এখনও তো মনে হয় না তোমাদের গাইড আসছে কিনা আমি জানি না, যদি এসে থাকে তাহলে অবশ্যই তোমরা কালেক্ট করবা, তাহলে কোশ্চেন সম্পর্কে তোমার একটা আইডিয়া হবে। বায়ুমণ্ডলের সবথেকে বেশি থাকে হচ্ছে নাইট্রোজেন, সেটা থাকে 78.09%, অক্সিজেন থাকে হলো 20%, এবং কার্বন ডাইঅক্সাইড যেটা থাকে সেটা হচ্ছে 0.03%। যদি একটা কোশ্চেন করা হয় এই টাইপ রিলেটেড এবং সেই কোশ্চেনটা হলো কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে কত পার্সেন্ট থাকে, তোমরা বিগত 5 বছরের কোশ্চেন দেখলেই তোমাদের আইডিয়া হয়ে যাবে যে এই কোশ্চেনটা কতবার তোমাদের পরীক্ষাতে আসে। এটা যদি বায়ুমণ্ডলে না দিয়ে যদি বলে যে কার্বন ডাইঅক্সাইড পানিতে কতটুকু থাকে, পানিতে মানে ওয়াটারে কার্বন ডাইঅক্সাইড কতটুকু থাকে, পানিতে কতটুকু থাকে, তাহলে অ্যান্সার যেটা হবে পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে
0.3%। তাহলে এইখানে একটু ভুল করে স্টুডেন্ট, তারা এটা খেয়ালই করে না। এইখানে ছিল 0.03% আর এইখানে থাকে হচ্ছে 0.3%। আর এই সিম্পল একটা ভুলের জন্য কিন্তু একটা এমসিকিউ ভুল হয়ে যাইতে পারে। সো বি কেয়ারফুল। তো এইখানে তুমি যদি একটু দেখো, এই কার্বন ডাইঅক্সাইডটা কারা নাই, যারা আমরা বায়োলজি পড়ছি আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড ফটোসিনথেসিস করার জন্য এটা গাছ বা প্ল্যান্ট গ্রহণ করে। তো তুমি কি করতেছো, তুমি কিন্তু পরিবেশে এই যে গাছের পরিমাণ কমাই ফেলতেছো। তাহলে তুমি যে অক্সিজেন নিছিলা, তুমি নাও অক্সিজেন, তুমি গ্রহণ করো অক্সিজেন, আর তুমি ছেড়ে দাও কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড আমরা যে মানে পৃথিবী গরম হয়ে যায় যে পানি যে উপরে উঠে যায়, তাহলে ওই পানি বাষ্প আকারে বা ভ্যাপর আকারে কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে। আর পানি যখন কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে তখন তৈরি করে কি H2CO3। তাহলে এইখানেও দেখো, এখানে ছিল পানি, এটা একটা ভিন্নধর্মী পদার্থ বা ডিফারেন্ট একটা সাবস্টেন্স, এটাও একটা ভিন্নধর্মী পদার্থ বা ডিফারেন্ট সাবস্টেন্স। আর এইখানে যেটা তৈরি করলো এটাও কিন্তু একটা ভিন্নধর্মী পদার্থ বা ডিফারেন্ট সাবস্টেন্স। তো এই জায়গায় যে জিনিসটা আছে এইটাকে কি নাম দেওয়া হয়, এটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড। এটাকে কি বলা হয়, কার্বনিক অ্যাসিড। এই যে কার্বনিক অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিডটা যখন ভেঙে যায় তখন কি তৈরি করে H+ প্লাস HCO3 মাইনাস। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত বাড়ে তত পরিবেশে একটা জিনিসের পরিমাণ বাড়ে, সেটাকে কি বলা হয় দেখো H+। H+ মানে কি, H+ মানে হলো অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডের পরিমাণ বাড়ে। আর এই অ্যাসিড তখন বৃষ্টি হলে বৃষ্টির পানির সাথে লাগে, তখন সেটাকে বলা হয় অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি এত আমি কেন ঢুকলাম এই ভিতরে, কারণ এই জায়গায় আমরা যে রিয়াকশনটা দেখতেছিলাম যে এই জায়গায় যে কার্বন ডাইঅক্সাইডের কথাবার্তা আমরা যেটা বললো আমাদের স্লাইডে, এই কার্বন ডাইঅক্সাইড দেখো, তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের কাজ কি, এর কাজ বিদ্যুৎ তৈরি করা, কিন্তু কিন্তু একটা কাজ করতে পারে, এই একটাই কিন্তু কাজ না, এ বাদেও কিন্তু আরও কাজ আছে। তো একটা কাজ আমি দেখালাম যে এর জন্য কিন্তু পরিবেশ গরম হয়ে যেতে পারে এবং পরিবেশে অ্যাসিড বৃষ্টি হতে পারে। অ্যাসিড বৃষ্টি হলে কি হবে, যে ওই জায়গায় আর কোনো ধরনের কোনো ফসল টসল বা কোনো কিছু হবে না। তাহলে এর ধর্ম কিন্তু আলাদা। আমাদের কোনো জায়গায় যখন কোনো জায়গায় আগুন লাগে তখন কার জন্য আগুন লাগে জানো, অক্সিজেনের জন্য। মনে করো তোমার সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটায় দিই, তাহলে সেই জায়গায় আগুন লেগে যাবে, মানে এটা তাপ উৎপাদন করে, হিট প্রডিউস করে। এটা আমরা দেখবো সামনে এই চ্যাপ্টারের মধ্যে কথাবার্তা এটা। তাহলে এইখানে বিষয়টা কি আসলে ভাইয়া কি বোঝানোর চেষ্টা করতেছে, যে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ার মাধ্যমে এক বা একাধিক বস্তু বিক্রিয়া করে নতুন ভিন্ন ধর্মী অন্য কোনো কিছু তৈরি করে, এটাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, বা কেমিক্যাল রিয়াকশন। সো আমরা তোমাদের এখানে সুন্দর করে দিয়ে দিছি বাংলা প্লাস ইংলিশ দুটোতেই, যে কেমিক্যাল রিয়াকশন ইজ এ প্রসেস বাই হুইচ ওয়ান অর মোর সাবস্টেন্স আর ট্রান্সফর্মড ইনটু ওয়ান অর মোর নিউ সাবস্টেন্স ইজ কল্ড কেমিক্যাল রিয়াকশন। কথা বুঝাইতে পারছি ব্রাদার? সো এইখানে আমরা একটা এক্সাম্পল দিছি, যেমন পানি, এই যে পানি আবার কি অক্সিজেন, দুইজন রিয়াকশন করে, মানে হাইড্রোজেন আর অক্সিজেন দুইজন রিয়াকশন করে তৈরি করতেছে কি একটা পানি। তো এইখানে এরকম করে কিছু কথাবার্তা আছে। এখন কোশ্চেনটা হলো ভাইয়া এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটে কেন, আসলে রাসায়নিক বিক্রিয়া করতে হবে কেন, রাসায়নিক বিক্রিয়া করার দরকার কি? তো এখানে সর্বপ্রথম একটা কথা কিন্তু বলে দিয়েছে, কোনো রাসায়নিক বিক্রিয়ার সঠিক কারণ বা কেমিক্যাল রিয়াকশনের মেইন যে কারণ, সেই কারণটা আসলে আইডেন্টিফাই করা অনেক কঠিন। তবে রসায়নবিদগণ মনে করেন যে বিভিন্ন মৌলের পরমাণুর সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা বা আসক্তি আছে, বা বিভিন্ন মৌলের একজন আরেকজনের সাথে রিয়াকশন করার একটা অ্যাফিনিটি আছে। আমি এই জিনিসটা তোমাকে একটু বুঝাই, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবা, তোমরা বুঝাইলে হয়তো বুঝতে পারবা। ঠিক আছে, দেখো এখানে আমরা যেটা বোঝানোর চেষ্টা করতেছি, মনে করো তোমার কাছে হাইড্রোজেন আছে, তোমার কাছে নাইট্রোজেন আছে। এখন তোমার দরকার একটা গ্লাস ক্লিনার, যেটা সহজ, এটাতে আমি বুঝাচ্ছি তোমাকে। আবার তোমাকে এমন এক জায়গায় দিয়ে আসা হইলো যেখানে হাইড্রোজেন দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে, কিন্তু এখানে কোনো পানি নাই। তুমি তখন কি করবা? তুমি তখন চাবা যে আমি কিভাবে এই জায়গা থেকে পানি তৈরি করতে পারি। তো তখন তুমি এই দুইজনকে রিয়াকশন করে পানি তৈরি করবা। ধরা হয় যে এইখানে একজন আরেকজনকে কি করে, আকর্ষণ করে।
তুমি যদি গ্লাস ক্লিনার তৈরি করতে চাও তাহলে লাগবে কি NH3। এখন তোমার দরকার NH3, তোমার তো হাইড্রোজেনও দরকার না, তোমার নাইট্রোজেনও দরকার না, তাহলে তোমার কি দরকার NH3 দরকার। তাহলে তখন তুমি এই দুজনকে একজন আরেকজনের সাথে কি করবা, রিয়াকশন করবা। রিয়াকশন করে হইতে পারে সেটা আয়নিক বন্ধন হইতে পারে বা আয়নিক বন্ড হইতে পারে, অথবা কোভালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু কথাটা হলো তুমি এই জায়গাটা কিভাবে এটা তৈরি করবা। তো এই জায়গা তৈরি করার জন্য তোমাকে আগে এটা বুঝতে হবে যে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন কেন হয়। সেটার জন্য এটা বিভিন্ন বিজ্ঞানীরা যেটা সন্দেহ করে বা তারা যেটা মনে করে সেটার কারণ হচ্ছে, আমরা জানি সোডিয়াম প্লাস ক্লোরিন কি মাইনাস। তো ধরে নাও সোডিয়াম একটা ছেলে আর ক্লোরিন হলো মেয়ে। এবার বলো তারা বন্ধন কেন তৈরি করবে বা কেন তারা রিয়াকশন করবে। এবার কি বোঝানো লাগবে যে কেন রিয়াকশন করে? না। কেন? কারণ একজনের আর একজনের প্রতি কি আছে, একটা টান আছে। ছেলেদের কাদের প্রতি টান থাকে? মেয়েদের উপরে। মেয়েদের কাদের প্রতি টান থাকে? ছেলেদের উপরে। তাহলে এই যে ছেলে মেয়েদের একটা টান, একজনের আর একজনের প্রতি যে একটা অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনের জন্য তারা পরস্পরের সাথে রিয়াকশন করে। বলে যে তুমি আমার কাছে আসো, আমার তোমারে দরকার। ও বলে যে তুমি আমার কাছে আসো, আমারও তোমারে দরকার। তো দুইজন তখন কি হয়ে যায়, জোড়া লেগে যায়। যখন দুইজন জোড়া লেগে যায় তখন তাদের থেকে তাদের সন্তান তৈরি হয়। তাহলে ইনি হচ্ছেন ছেলে, ইনি হচ্ছেন মেয়ে। তো তারা একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে হয়ে গেছে, একটা প্রসেস। তো সেটাকে আমরা বলি বিবাহ। তো এখানে বিবাহ না বলে আমরা এখানে কি বলবো? এখানে বিবাহ না বলে আমরা এখানে বলবো রাসায়নিক বিক্রিয়া। তারা এখানে রাসায়নিক একটা বিক্রিয়া সংগঠন করছে বা কেমিক্যাল রিয়াকশন। তাহলে তারা যে সন্তানটা তারা যে জন্ম দিল সেটা কিসের মাধ্যমে জন্ম দিল? কেমিক্যাল রিয়াকশনে। দেখো এখানে কেমিক্যাল রিয়াকশনের কনসেপ্ট আরেকটু ক্লিয়ার। কীরকম? ছেলে যেরকম, মেয়ে তো এরকম না। আবার ছেলে মেয়ে যেরকম, সন্তান কিন্তু আরেকটু ভিন্ন। তাহলে একের অধিক ভিন্ন ধর্মী কোনো বস্তু যে প্রক্রিয়ায় আর একটা ভিন্ন ধর্মী কোনো কিছু তৈরি করে, ওইটাকে কি বলা হবে? রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক প্রক্রিয়া। কথা ক্লিয়ার? আশা করি তোমরা এই কনসেপ্টটা এখন বুঝতে পারছো যে কেন একজন আরেকজনের সাথে রিয়াকশন করে। ঠিক আছে? তো সবার কাছে যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে একটু বলে ফেলো যে ভাইয়া ক্লিয়ার। আমি তোমাদের একটু কমেন্টগুলো পড়ি, কমেন্টগুলো পড়ার পরে তারপরে ইনশাল্লাহ আমি আবার ক্লাসে ব্যাক করব। ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার স্যার। মারিশা তাসনিম জাইমা লিখছে ক্রিস্টাল ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। সবাই একটু বেশি বেশি তোমরা রেসপন্স করবা, বেশি বেশি রেসপন্স করবা, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে। তানভীর লিখছে ক্লিয়ার, সবাই রেসপন্স করবা। জাওয়াদ আহমেদ জোহাই লিখছে ক্লিয়ার। গোলাম কিবরিয়া খুশু লিখছে ক্লিয়ার। আজমিরা আক্তার ক্লিয়ার। সাবাস। তোমাদের রেসপন্স আমাকে কাজ করার জন্য অনুপ্রাণিত দেয়। শাহিরা লিখছে ক্লিয়ার। ওকে, নেক্সট। আচ্ছা ঠিক আছে, আমরা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। এটা বেসিক, এটা আমাদের কাজে লাগবে। আমরা যারা আমাদের পেইড কোর্সে আছে তাদের কাছে এগুলো দুধ ভাত লাগতে পারে, তারপরে তোমাদেরকে এটা বুঝতে হবে। ঠিক আছে? আমাদের বইটা একটু আমরা তোমাদের জন্য বের করব। হ্যাঁ, বইটা আমাদের একটু কাজে লাগবে। বইয়ের মধ্যে আমরা একটু দেখি যে কি কি কনসেপ্ট আসলে এখানে আমাদেরকে জানতে হচ্ছে, আমাদের এখানে কি কি কনসেপ্ট জানতে হবে, এইগুলো একটু আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এখানে আরো কি কি আছে, কি কি জিনিস আমাদেরকে জানতে হবে। আমার সাথে থাকবা আশা করি। একটু টাইম দাও আমাকে। দেখো, কালকের পরের দিন কিন্তু এসএসসি পরীক্ষার কেমিস্ট্রি পরীক্ষা। ঠিক আছে? সো এই জায়গায় এর পরের বছর ইনশাল্লাহ তোমরা পরীক্ষা দিবা। তোমরা অবশ্য এত দেরিতেও দিবা না, এর থেকে আগে দিবা ইনশাল্লাহ, এর থেকে তোমরা আগে দিবা। সো আমরা কিন্তু এই চ্যাপ্টার পড়তেছি, তাই না? এই যে রাসায়নিক বিক্রিয়া। তো এখানে একটা টপিক আছে, যে টপিকটা বোঝানোর জন্য মূলত ঢোকা। সো এইখানে একটা কথাবার্তা বলা আছে দুই ধরনের পরিবর্তন, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমরা অনেকেই ভৌত শব্দের অর্থ বুঝি না। ঠিক আছে? যখন কোনো কেমিক্যাল রিয়াকশন হবে তখন সেই জায়গায় কেমিক্যাল রিয়াকশনে দুই ধরনের
দুই ধরনের বা রাসায়নিক বিক্রিয়ায় দুই ধরনের পরিবর্তন দেখা যায়। পরিবর্তন কয় ধরনের হয়? পরিবর্তন হয় দুই ধরনের। রাসায়নিক কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তন হবে টোটাল দুই ধরনের। তো আমরা যদি একটু দেখি যে দুই ধরনের রাসায়নিক পরিবর্তন কি কি। যখন এইখানে একটা দেখো, এটাকে বলা হয় ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন, ঠিক আছে। আরেকটা হলো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন তো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন বলতে আসলে আমরা কি বুঝি? ভৌত শব্দের অর্থ হলো ফিজিক্যাল, আর রাসায়নিক পরিবর্তন মানে হলো কেমিক্যাল। তাহলে একটা হলো কেমিক্যাল চেঞ্জ, আর একটা হলো ফিজিক্যাল চেঞ্জ। তাহলে চেঞ্জ কয় ধরনের হয়েছে? দুই ধরনের। একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল বা ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে রাসায়নিক অথবা আমাদের কেমিক্যাল পরিবর্তন। তো আমরা ফিজিক্যাল বলতে আসলে কি বুঝি? তুমি বাইরে থেকে আমাকে কিভাবে দেখতেছো? তুমি বাইরে থেকে দেখতেছো ভাই একটা ছোটোখাটো মানুষ, একটু গোলুমলু মানুষ, ভাইয়ের দুইটা হাত আছে, দুইটা চোখ আছে, একটা নাক আছে, দুইটা কান আছে, একটু দাঁত আছে। তো এইটা হচ্ছে ভাইয়ের বাহ্যিক বৈশিষ্ট্য বা এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স। তো এই যে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স বা বাহ্যিক বৈশিষ্ট্য, এইটাকেই কি বলা হয়? ভৌত পরিবর্তন। তো তুমি যদি একটু খেয়াল করে দেখো, এইখানে যেটা বলতে চাচ্ছে তারা যে ফিজিক্যাল চেঞ্জ কিভাবে হয়। তো মনে করো তুমি হাইড্রোজেন নেছো, কথার কথা হাইড্রোজেন নেছো গ্যাস, ঠিক আছে। আবার অক্সিজেন, এটাও মনে করো গ্যাস, কিন্তু এই জায়গা যেটা হয়েছে এটা মনে করো লিকুইড। এই জায়গায় এল থাকলে তুমি বুঝবা লিকুইড। তাহলে এই জায়গায় তাদের কোন ধরনের পরিবর্তন হয়েছে বলো তো? এই জায়গায় ছিল হাইড্রোজেন, ছিল অক্সিজেন, হয়ে গেছে কি পানি। এখানে কিন্তু তাদের ভৌত পরিবর্তন সম্বন্ধিত হয়েছে, সাথে সাথে তাদের কোনটা হয়েছে? সাথে সাথে তাদের কিন্তু কেমিক্যালেরও চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটু কমপ্লেক্স হয়ে গেল, তাই না? আচ্ছা, সহজ করে দিই। মনে করো তুমি বরফও দেখছো, তুমি পানিও দেখছো, তুমি সাথে বাষ্প বা ভ্যাপর ওটাও কিন্তু দেখছো, তাই না? তাহলে আইস তুমি দেখছো, ওয়াটার দেখছো, সাথে তুমি ভ্যাপর বা স্টেম এটাও কিন্তু তুমি দেখছো, ঠিক আছে। তো বরফ যদি তুমি দেখো, তাহলে বরফ কোন স্টেজে থাকে ভাইয়া? সলিড বা কঠিন। তাহলে সলিড বা কঠিন বোঝানোর জন্য কোনটা দেয়? এস দিয়ে বোঝায়। পানিকে বোঝানোর জন্য লিকুইড দিয়ে বোঝায়। এলতে কি হয়? এলতে লিকুইড, এই জন্য এটাকে বোঝায় এল দিয়ে, তার মানে হচ্ছে তরল। এবার ভ্যাপর মনে হচ্ছে স্টেম মানে কি? গ্যাস। ওই যে ভাতে জাল দিলে, ভাতে তোমার হচ্ছে তাপ দিলে উপরে উঠে যায় না, ওইটা হচ্ছে ভ্যাপর। তো ওইটা হচ্ছে আমাদের গ্যাস। একটু খেয়াল করে দেখো, এই যে গ্যাস হইলো, এই গ্যাস যেটা আছে এইটাকে আমরা গ্যাসের তো মানে ছোটো করে কি লিখি? জি লিখি। তাহলে এই জায়গায় বরফ যদি তুমি ভাঙো কি পাবা? H2O। লিকুইড বা পানির মধ্যে কোনটা আছে? H2O। আবার ভ্যাপর বা বাষ্পের মধ্যে কোনটা আছে? H2O। তার মানে তিনটা জিনিসের মধ্যে কোনটা আছে? H2O। যদি তুমি এটাকে যদি ভাঙো, এটা কি হবে? এটা শুধুমাত্র তাদের দেখো হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো। এটাকে ভাঙলেও হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো। এটাকে ভাঙলে হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো। তাহলে এইখানে তুমি একটু বোঝার চেষ্টা করো তো ভাইয়া, এই জায়গায় কি তাদের কোনো ধরনের কোনো পরিবর্তন হয়েছে? আমি যদি একটা উদাহরণ দিই, কার্বন প্লাস অক্সিজেন দুটো রিয়াকশন করে তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এইখানে কার্বন ছিল আলাদা, অক্সিজেন আলাদা, আবার তুমি যেটা তৈরি করলা এই যে কার্বন ডাইঅক্সাইড, সেটাও কি আলাদা, ডিফারেন্ট। আলাদা মানে কি? মানে হলো এই জায়গায় তুমি ভাঙলে পাবো পানি, এটাও ভাঙলে পাচ্ছ পানি, এটাও পানি, কিন্তু শুধুমাত্র তার কোন বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়েছে? সলিড থেকে লিকুইড হয়েছে, লিকুইড থেকে গ্যাস হয়েছে, এছাড়া কি কিছু হয়েছে? না। তাহলে এইখানে যেখানে শুধুমাত্র তার বাহ্যিক পরিবর্তন হয় সেটাকে আমরা বলি ভৌত পরিবর্তন। এটা আমাদের চ্যাপ্টার 2-এ ছিল, কিন্তু SSC 26 যারা আছে তাদের তো এই চ্যাপ্টার 2 নাই। তাহলে যদি বাহ্যিক পরিবর্তন হয়, বাইরের পরিবর্তন হয়, তখন সেটাকে বলা হয় এক্সটার্নাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন, যেটাকে ইংলিশে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ। আর যদি তাদের কেমিক্যালটাই চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে কি বলা হয়? আমাদের রাসায়নিক পরিবর্তন অথবা আমাদের কেমিক্যাল চেঞ্জ। কথা ক্লিয়ার?
আশা করি তোমরা বুঝতে পারছো। সো যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের, না বুঝে থাকলে অবশ্যই আমি তোমাদেরকে বুঝাই দেবো। এবার তোমরা বইটা একটু রিডিং দিবা, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এই যে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে এখানে আমরা যেটা বললাম যে এটা হচ্ছে কেমিক্যাল। দেখো এই যে এটা মিথেন, এটার সাথে অক্সিজেন রিয়াকশন করে তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড এবং লিকুইড। তো এই জায়গায় একই সাথে কেমিক্যালেরও কিন্তু কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, সাথে জিনিস যেগুলো ছিল সেগুলোরও চেঞ্জ হয়েছে। সো একই জায়গার সাথে ভৌত পরিবর্তন হইতে পারে, আবার রাসায়নিক পরিবর্তনও সংগঠন হইতে পারে। তোমাদেরকে আমি যদি বলি যে CaCO3 এটাকে কি নাম দেওয়া হয়, বলে ফেলে তো একটু সবাই। আমি একটু সবাইকে একটু কমেন্টে দেখতে চাই যে CaCO3 এটা দিয়ে আসলে কি বোঝায়। CaCO3 এটার নাম কি, এটা ফুল ফর্ম কি বোঝায়, এটা ফুল ফর্ম কি বলে, এটাকে ফুল ফর্ম কি বলে? সবাই একটু আমাকে বলতে হবে যে এটার ফুল ফর্ম কি, মানে এটাকে বাণিজ্যিক নামে কি নামে ডাকা হয়, এবং এটাকে যদি বলা হয় ফুল ফর্ম, এটা তো ফর্মুলা বা সংকেত, এটাকে কি বলা হয়? ইংলিশের নামগুলো কি মনে রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো স্যারেরা, অনেক স্যারেরা আসলে এগুলো জানতে চায়, অনেক স্যারেরা এগুলো জানতে চায়। দেখি ছোট্ট ভাই বোনেরা কি বলেছে, দেখা যাক। চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, এই দেখো একসাথে পড়াশোনা করলে কি হয় জানো? মনে করো তুমি জানো না, কিন্তু লাইভে ক্লাস করলে যেটা হয়, আমরা রেকর্ডেড ক্লাস, মনে করো রেকর্ডেড ক্লাস করলে তুমি তোমার মতো করলে, তো লাইভে ক্লাস করলে তোমার, মানে তুমি যদি একটু ভাবতে পারো, আমাদের মাথার মধ্যে যে নার্ভাস সিস্টেম আছে, নিউরন, তোমরা যদি কখনো নিউরনের লিখে সার্চ দিবা, দেখবা যে আমাদের দুই ধরনের মেমোরি সিস্টেম কাজ করে, একটা হচ্ছে লং টার্ম মেমোরি, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি। তুমি তোমার মস্তিষ্ককে যত বেশি পরিচর্যার মধ্যে রাখবা, প্র্যাকটিসের মধ্যে রাখবা, তোমার শর্ট টার্ম মেমোরিটা তত লং টার্ম মেমোরিতে কনভার্ট হবে। তুমি যখন লাইভে ক্লাস করবা তখন দেখবা যে তোমাকে যদি কোনো কোশ্চেন করা হয় তুমি ওটা মাথায় ভাববা, কিন্তু তুমি যদি রেকর্ডেড ক্লাস দেখো তাহলে তুমি কিন্তু ভাববা না। এজন্য আমি সবসময় প্রেফার করি লাইভ ক্লাস করার, যদি পসিবল হয়, আর একেবারেই যদি পসিবল না হয় সেক্ষেত্রে তুমি রেকর্ডেড ক্লাস করতে পারো। ঠিক আছে, চুনা পাথর, ওয়াইথ এক্সট্রা, সবাস ভাই লিখছে চুনা পাথর, চুনের পাথর। আচ্ছা, তো এটা যে তোমরা চুনের পাথর বলছো, তাহলে এই জায়গায় দেখো তো চুনা পাথর, এটা হচ্ছে সলিড, এইটা বলা হয় অ্যাকুয়াস। এই অ্যাকুয়াস মানে জানো, অ্যাকুয়াস বলতে বোঝায় জলীয় অবস্থা, জলীয় অবস্থা, আমাদের এগুলো জানতে হবে। এখন লিখে রাখো, পরে আমি বুঝাই দিব যে জলীয় অবস্থা কি, যেটাকে ইংলিশে বলে ডিসোসিয়েটেড স্টেজ, ডিসোসিয়েটেড স্টেজ। আমার যারা বাচ্চা আছে, যারা পেইড কোর্সে আছে, এরা কিন্তু জানে যে জলীয় অবস্থা বা ডিসোসিয়েটেড স্টেজ বলতে আসলে কি বোঝায়। ডিমের খোসা, ক্যালসিয়াম কার্বনেট ও চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট ও চুনা পাথর, সাবাস, চুনার পাথর বলা হয়। স্যার কেমিস্ট্রি রেকর্ডিং ক্লাস দিলে ভালো হতো, চ্যাপ্টার 4 এর লাস্ট ক্লাসটা। আচ্ছা ঠিক আছে মোতায়ের হোসেন, আমরা লাস্ট ক্লাসটা দিয়ে দিব। আচ্ছা এবার দেখো, এই যে কেমিক্যাল রিয়াকশন, এই কেমিক্যাল রিয়াকশনের ক্লাসিফিকেশন আমাদের লাগবে। সো কেমিক্যাল রিয়াকশনের ক্লাসিফিকেশন পড়ার আগে আমাদের যেটা পড়তে হবে বা যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমাদের যেটা জানতে হবে সেটা হলো, গিভ মি 1 মিনিট, আমি একটু সাদা ইয়েতে দিই যাতে তোমরা বুঝতে পারো। সাদা দিতে যে লাল হয়ে গেছে রে, জীবনটা ধরে লাল লাল, ওরে বাপ রে বাপ, লাল এত বিচ্ছিরি কেন? এটাই বেটার, সাদা মনে কাদা নাই, সেই কথার কোনো ভিত্তি নাই। ঠিক আছে, কেউ যাবা না, সবাই প্রপার ক্লাসটা করবো, প্রপার ক্লাস করলেই কিন্তু পুরস্কার দিব। ঠিক আছে, তো এইখানে আমাদেরকে দুটো জিনিস বুঝতে হবে। নর্মালি আমরা যদি রিয়াকশন করি, যে নাইট্রোজেন এর সাথে রিয়াকশন করে, মনে করো হাইড্রোজেন, আমরা যেটাতে বুঝাচ্ছি, রিয়াকশন করে তুমি তৈরি করলা NH3। ক্লাসিফিকেশন বোঝার আগে আগে কী জিনিস বুঝতে হয়। তো একজন দেখো বিক্রিয়ায় রিয়াকশন করতেছে, ইনি বিক্রিয়ায় রিয়াকশন করতেছে, মানে কি রিয়াকশনে পার্টিসিপেট করবে, আর ইনি তৈরি হচ্ছে। তো ইনি যদি রিয়াকশন না করে, অর্থাৎ বাম সাইডের এরা যদি রিয়াকশন না করে, তাহলে ডান সাইডের এরা তৈরি হবে না। তো বাম সাইডের এদেরকে কি বলা হয়? এরা যেহেতু রিয়াকশন করে,
দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় রিঅ্যাক্টেন্ট। রিঅ্যাক্টেন্ট যেটাকে বলা হয় বিক্রিয়ক। বিক্রিয়ক, ঠিক আছে। আর এইখানে কিন্তু আমরা কোনো কিছু তৈরি করি, প্রডিউস করি। প্রডিউস, প্রডিউস শব্দের অর্থ কি? উৎপাদন করা, উৎপাদন। যেমন আমি চিপস উৎপাদন করতে পারি, তাহলে প্রডিউস মানে হলো উৎপাদন করা। তাহলে এইখানে কিন্তু উৎপাদিত হচ্ছে, প্রডিউস হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় প্রোডাক্ট। বাংলা যেটাকে বলা হয় উৎপাদ। পরীক্ষাতে ডেফিনেশন হিসেবে দেয় বিক্রিয়ক কাকে বলে, উৎপাদ কাকে বলে, তখন কিন্তু আমরা ভুলাই ফেলি। বিক্রিয়ক মানে হলো যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। আর যারা তৈরি হয়, যা তুমি তৈরি করবা, তাদেরকে বলা হবে উৎপাদ। তাহলে বাম সাইডে যারা থাকে তাদেরকে বলা হয় রিঅ্যাক্টেন্ট। দ্য রিঅ্যাক্টেন্ট অফ দ্য সাবস্টেন্স হুইচ পার্টিসিপেট দ্য কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড প্রডিউস দ্য প্রোডাক্ট। তার মানে বিক্রিয়ক হলো তারা যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে উৎপাদ তৈরি করে, তাদেরকে বলা হয় বিক্রিয়ক। আবার এই বিক্রিয়ক মানে উৎপাদ তুমি যার থেকে পাও সেইগুলোকে বলা হয় কি? বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক, তুমি বিক্রিয়ক থেকে কি পাবা? উৎপাদ পাবা। আবার তুমি যদি উৎপাদ ভাঙো তাহলে তুমি কি পাইতে পারো? বিক্রিয়ক। এখন কথাটা হচ্ছে ভাইয়া, আমি কি সকল উৎপাদ থেকে কি বিক্রিয়ক পাবো? না, কিছু কিছু রিয়াকশন আছে যে রিয়াকশনগুলো থেকে তুমি শুধুমাত্র, কিছু কিছু রিয়াকশন আছে যে রিয়াকশনগুলো থেকে তুমি শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ পাইতে পারো, কিন্তু উৎপাদ থেকে তুমি বিক্রিয়ক পাবা না। যেরকম একটা রিয়াকশনের কথা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে বলা হয় চুনা পাথর। এটাকে কি বলা হয়? চুনা পাথর, যেটাকে ইংলিশে বলা হয় লাইম স্টোন। লাইম স্টোন, ঠিক আছে, চুনা পাথর অথবা লাইম স্টোন। এটাকে তুমি যদি ভাঙো তাহলে তুমি শুধুমাত্র কি পাবা? তুমি শুধুমাত্র এই জায়গা থেকে তুমি বিক্রিয়ক পাইতে পারো, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পাবা, সাথে তুমি কি পাবা? পানি পাবা। এই যে তুমি চিহ্নটা দিলা, যে সাইনটা তুমি দিলা, এই সাইনটা তুমি কি বুঝাই দিলা? যে আমি শুধুমাত্র চুনা পাথরকে ভাঙলে এটা থেকে এটা পাবো, কিন্তু আমি এই জিনিসটা থেকে এটা পাবো না। তাহলে এই যে এটা 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 ডিরেকশন কোন দিক? একটা দিকই ডিরেকশন, যে শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যাচ্ছে, কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়ক পাওয়া যাবে না। তাহলে এই বিক্রিয়াকে আসলে কোন ধরনের বিক্রিয়া বলা হয়? এই বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া, ঠিক আছে, একমুখী বিক্রিয়া। এই জন্য এটাকে বলা হয় ইরিভার্সেবল রিয়াকশন। ইরিভার্সেবল মানে কি? রিভার্সেবল মানে হলো রিভার্স করা, অর্থাৎ এটা যদি এদিকে ডিরেকশন হয় আর একটা ডিরেকশন হবে এই দিক। আর যদি বলে রিভার্সেবল ডিরেকশন, তখন দেখো সাইন, এদিকে সাইন কোনটা? এই যে এইটা। আমরা কি এটার নাম জানি যে CaO মানে কি? এখানে এই যে সরি এখানে কার্বন ডাইঅক্সাইড লিখলাম কেন? এখানে তবে CaO প্লাস CO2। CaO প্লাস CO2, আমি তো কি লিখে ফেলছি, CaO প্লাস CO2, ঠিক আছে। এই জায়গায় দেখো এই যে CaO, কালকেও পড়াইছি আমি বাচ্চাদেরকে, তাহলে CaO প্লাস CO2, এই যে এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় চুন। এটাকে বলা হয় চুন, যেটাকে ইংলিশে বলা হয় লাইম, ঠিক আছে। এটাকে ইংলিশে বলা হয় লাইম বা চুন, এটাকে বলা হয় চুন বা লাইম। তো এই যে তোমার চুন বা লাইম, এই যে চুন বা লাইম, এই জিনিসটার সাথে তুমি যখন কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশন করবে তখন কোনটা তৈরি হবে? ক্যালসিয়াম কার্বনেট। যদি একই টাইমে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে তুমি একই টাইমে যদি ক্যালসিয়াম কার্বনেট ভেঙে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড, ধরু ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারো, আবার ওই টাইমেই যদি ওই দুটোকে রিয়াকশন করে আবার তুমি ক্যালসিয়াম কার্বনেট বানাইতে পারো, তখন তোমার দুইটা সাইন হবে। এই সাইন দিয়ে তুমি কি বুঝাবা? যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করা যাচ্ছে, অর্থাৎ রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট তৈরি করা যাচ্ছে। আবার এই দিক থেকে তুমি আসবা, কি মনে করবা? যে প্রোডাক্ট থেকে তুমি রিয়াক্টেন্ট তৈরি করতে পারবা। তাহলে একই সাথে তোমার দুটো জিনিস হচ্ছে। সো এই ধরনের বিক্রিয়াকে কি বলা হয়? যদি এরকম হয় তখন এই ধরনের বিক্রিয়াকে বলা হয় উভমুখী। তাহলে তার মুখ কয়টা? তার মুখ দুইটা, একটা হচ্ছে ফরওয়ার্ড টু ব্যাকওয়ার্ড, আর হচ্ছে ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ড। মানে এদিক থেকে তুমি এদিকে যাইতে পারবা, অর্থাৎ রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট, আবার প্রোডাক্ট থেকে রিয়াক্টেন্ট। তাহলে এদের দুই দিকের ডিরেকশন, তুমি চাইলে রিভার্স করতে পারতেছো। রিভার্স হচ্ছে এটা,
এই জন্য এদেরকে বলে উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া অথবা রিভার্স রিয়াকশন বা উভমুখী বিক্রিয়া। তাহলে কেমিক্যাল রিয়াকশন বা আমাদের এই জায়গায় রাসায়নিক বিক্রিয়া এটা কয় ধরনের হলো ব্রাদার? এটা দুই ধরনের। একটা হচ্ছে রিভার্সেবল রিয়াকশন আর একটা কি ইরিভার্সেবল রিয়াকশন। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে একটা ইথানল, এর সাথে রিয়াকশন করছে যে ইথানোয়িক অ্যাসিড, এখানে প্রভাবক হিসেবে কাজ করছে হাইড্রোজেন ক্লোরাইড। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে, কেননা 2027 ব্যাচেও কিন্তু অর্গানিক আছে, আবার 2026 ব্যাচেও কিন্তু অর্গানিক আছে। অর্গানিক এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা তুমি ঘুমের ঘরেও স্বপ্ন দেখবে যে তুমি ঘুমের ঘরে অর্গানিক করতেছো। আর কোনো বাচ্চা যদি অর্গানিক তুমি প্রতিদিন পড়ো না পড়ো, তোমাকে প্রতিদিন অর্গানিক 10 মিনিট পড়তে হবে। আর একটা বিষয়, যদি কেউ কেমিস্ট্রিতে ভয় পাও, তাহলে একটা টোটকা আমি তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে তুমি বায়োলজি সপ্তাহে 2 দিন পড়ো, কোনো বিষয় না। তুমি সপ্তাহে 3 দিন বা 4 দিন ম্যাথ পড়ো, তাও কোনো সমস্যা না। তুমি 3 দিন ফিজিক্স পড়ো, তাও কোনো সমস্যা না। কিন্তু তুমি যদি প্রতিদিন মিনিমাম 20 থেকে 30 মিনিট তুমি যদি কেমিস্ট্রি না পড়ো, তাহলে তুমি কিছুই পারবা না এবং তোমার প্লাস মিস হবে 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 হবেই। সেই বাচ্চাটাই কেমিস্ট্রিতে ভালো করতে পারবে যে প্রতিদিন 20 থেকে 30 মিনিট, অ্যাটলিস্ট 20 মিনিট কিন্তু একটা সাবজেক্টের জন্য দেওয়া কোনো সমস্যা না। তুমি বায়োলজি 2 দিন পড়ো সমস্যা, মানে সপ্তাহে, কোনো সমস্যা না, কিন্তু তোমাকে প্রতিদিন 20 মিনিট হইলেও তোমাকে কেমিস্ট্রি পড়তে হবে যদি তুমি কেমিস্ট্রিতে ভালো করতে চাও। এটা অবশ্যই তোমাকে করতে হবে। তো আমাদের মধ্যে অনেক বাচ্চারা আছি আমরা, যারা চিন্তা করি যে না ঠিক আছে ওই হবে, পরীক্ষার আগে পড়বো না, তখন এখন পড়ার কি দরকার। তো এই কাজগুলো কিন্তু আসলে করা যাবে না, তোমাকে অবশ্যই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তো অর্গানিকটা এমন একটা জিনিস যেটা তোমাকে প্রতিনিয়ত, অর্গানিক চ্যাপ্টার যখন আমি ধরবো তখন ওই জায়গাটা থেকে তোমাকে প্রতিনিয়ত কিন্তু আসলে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটা, এটার নাম হচ্ছে ইথানল। পরীক্ষাতে এরকম জাস্ট এটা দিয়ে বলবে যে ইথানলের ফর্মুলা লেখো, তখন তোমাকে এভাবে লিখতে হবে। তো ইথানলের ক্ষেত্রে এরকম একটা জিনিস আছে, যখন আমরা পড়াই দিব, দেখো এরকম করে এটাও মনে রাখতে হবে যে তুমি বুঝাতে হবে যে এটা কেমনে ইথানল এলো। CnH2n+1 তার সাথে OH এরকম থাকবে। তো এইগুলো এরকম যদি এটার সাথে মিলে যায় এটা, তাহলে এটা একটা অ্যালকোহল। এই যে তোমরা অ্যালকোহল বলো না, তাহলে ইথানল একটা অ্যালকোহল। এই যে মদ টদ যা খাও আর কি, ওই মানে না খাও আর কি, শুনছো আর কি, ওই একই আর কি। সো এইটা হচ্ছে একটা মানে তোমার হচ্ছে অ্যালকোহল। এই যে ইথানোয়িক অ্যাসিড দেখতেছো না, এটা 4 থেকে 6% বা 4 থেকে 10%, 4 থেকে 10% জলীয় অবস্থা বা ডিসোসিয়েটেড স্টেজকে বলা হয় ভিনেগার। তোমরা কেউ শুনছো কিনা আমি জানি না, ভিনেগার। আমরা যে ভিনেগার টিনেগার খাই না, অ্যাপেল সিরাপ ভিনেগার গ্যাস্ট্রিক হলে খাই, তারপরে খাবার টাবার প্রিজার্ভ করার জন্য খাই। তো এরকম কথা বলতেছে, যদি তুমি ইথানলের সাথে ইথানোয়িক অ্যাসিড রিয়াকশন করো, তাহলে সেই ক্ষেত্রে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে এবং ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে প্রভাবক হিসেবে কাজ করবে এবং ওইখানে তৈরি হবে ইথানল, ইথানয়েড এস্টার, ঠিক আছে। আবার তৈরি হবে কি, পানি। এইখানে যে সাইনটা তারা দিয়েছে, এই সাইনটা তারা বোঝানোর চেষ্টা করতেছে একই টাইমে তুমি ইথানল থেকে, মানে ইথানল প্লাস ইথানোয়িক অ্যাসিড থেকে তুমি ইথাইল, ইথানয়েড এস্টার তৈরি করতে পারবা, সাথে পানি তৈরি করতে পারবা। আবার ওই টাইমে এই দুটাকে রিয়াকশন করে তুমি এটা তৈরি করতে পারবা। সো এইটা হইল আমাদের উভমুখী বিক্রিয়া, ঠিক আছে। এটা কি বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। আমাদের নেক্সট যে টপিকটা আছে সেই টপিকটা হলো আমাদের রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন, মানে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি, অর্থাৎ এক্সোথার্মিক রিয়াকশন এবং এন্ডোথার্মিক রিয়াকশন। আমরা এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিকটা আমরা নেক্সট যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা ইনশাআল্লাহ দেখব। আমরা যেহেতু আজকে প্রথম পড়তেছি, একটা নতুন চ্যাপ্টার শুরু করছি অনেকগুলো টপিক বাদ দিয়ে, সো আমরা এখনই এত প্রেশার মাথায় নিব না, আমরা এখনই এতটুকু পর্যন্ত রাখবো। আমাদের নেক্সট যে টপিকটা হবে, মানে নেক্সট যেদিন আমরা ক্লাস করব সেদিন ইনশাল্লাহ আমরা এই যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের যে পরিবর্তন আছে সেইখান থেকে ইনশাল্লাহ আমরা ক্লাস করার চেষ্টা করব। তো আমাদের ক্লাসে যারা লাস্টের দিকে জয়েন করছো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এইটা কিন্তু 30 দিন পর্যন্ত এখানে থাকবে। তো সবার কাছে আমার বিনীত অনুরোধ, যদি তোমাদের আসলে কেমিস্ট্রিতে কোনো প্রবলেম থাকে, তাহলে তুমি মনে করো কেমিস্ট্রি কোনো কিছুই পারো না, তারপরেও তুমি অবশ্যই আমাদের এই ক্লাসটা দেখার চেষ্টা করবা। ইনশাল্লাহ আমি তোমাদেরকে বলতে পারি যে আমরা আজকে ক্লাসটা যেভাবে নিছি, আমার মনে হয় সবারই সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার কথা, যতটুকু পড়ানো হয়েছে এতটুকুর মধ্যে। এরপরে যেগুলো আছে সেগুলো পড়ানোর জন্য আমার যতটুকু বেসিক দরকার ছিল ততটুকু বেসিক আমি তোমাদেরকে পড়াইছি। সো কেউ যদি লাস্টের দিকে আসো, সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ ক্লাসের পরে আবার প্রথম থেকে তোমরা একটু দেখো। আর যারা ইতিমধ্যে তোমরা ক্লাসে ছিলা তারা একটু আমাকে বলে ফেলো যে তোমরা পুরো ক্লাসটা ভালো মতো তোমরা বুঝছো কিনা এবং
তোমরা সকল জিনিসপত্র তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা এটাকে একটু আমাকে তাড়াতাড়ি জানাই দাও। তারপরে আসলে আমি তোমাদেরকে পুরস্কার বা বিজয়ী যে যে আছে, মানে যারা যারা আজকে বিজয়ী হয়েছে, যারা যারা বেশি শেয়ার করছে, কমেন্ট করছে, তাদেরকে আমরা আসলে পুরস্কারে দিয়ে দিব। আমরা প্রতিদিন পুরস্কার দিব, প্রতিদিন যতগুলো লাইভ ক্লাস হবে, অর্থাৎ এই মাসের এবং সামনের মাস মেলায় অলমোস্ট তোমরা 15টা থেকে 20টা মতো লাইভ ক্লাস পাবো। প্রত্যেকটা লাইভ ক্লাসেরই তোমাদের পুরস্কার থাকবে। সো এই জন্য তোমাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করবো যে বেশি বেশি অ্যাট্রাকশনও দিবা, বন্ধুদেরকে মেনশনও দাও, সাথে সাথে ক্লাসটাও করো, ঠিক আছে? স্যার অল ক্লিয়ার, ঠিক আছে, অল ক্লিয়ার। এখানে কারা আসো যারা আমাদের ক্লাস আজকে প্রথমবার দেখলা, কারা আসো? আমি একটু সেই ব্যক্তিদেরকে দেখতে চাই যে কারা আসো যে যারা আমাদের ক্লাসটা আজকে প্রথমবার দেখলা। মির্জা গোলাপ লিখছে বেস্ট কেমিস্ট্রি ক্লাস, ধন্যবাদ ভাই। আমার একটু দেখার দরকার যে স্যার এই চ্যাপ্টারটার জন্য কয়টা ক্লাস লাগতে পারে স্যার? আজকে কি আমি গিফট পাবো? দেখা যাক ভাই, দেখেন তো ওই গ্রুপে কে কে সব থেকে বেশি লাইক কমেন্ট শেয়ার করতেছে। পুরা ক্লাস বুঝছি অ্যান্ড অল ক্লিয়ার, রহিমা খাতুন লিখছে ভাইয়া কোনটা কোনটা নোট করব, ভাইয়া কোনটা কোনটা নোট করব। আচ্ছা, যা এই পর্যন্ত নোট করবা। আমরা তোমাদেরকে আমাদের এই যে পিডিএফ যেটা আছে, হ্যাঁ, এই চ্যাপ্টারে যেহেতু আমরা এই চ্যাপ্টারে পড়াচ্ছি, এটা তো পেইড কোর্স না, পেইড কোর্সে সব কিছু দেওয়া হয়, যাবতীয় যা কিছু আছে ইচ অ্যান্ড এভরিথিং। পেইড কোর্সের বাচ্চারা ফাইনাল রিভিশন করছে, বা তোমরাও যদি কখনো ফাইনাল রিভিশন করছে থাকো, তখন বুঝতে পারবা যে বায়োলজি সিকার্স ইন ফিউচার ফাইনাল রিভিশন করছে তোমাদের জন্য কী নিয়ে আসতেছে, ঠিক আছে? ফাইনাল রিভিশন কোর্স যাবে। আর পেইড কোর্সে তো আমরা প্রতিনিয়তই নতুন নতুন কোনো কিছু আমরা মানে ইনোভেট করার চেষ্টা করতেছি, আমরা অ্যাপ্লাই করতেছি যে যেটা বাচ্চার জন্য ভালো হয়। এই চ্যাপ্টার জন্য কয়টা ক্লাস লাগতে পারে? আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই চ্যাপ্টারটা শেষ করা, ঠিক আছে? কয়টা ক্লাস লাগবে এটা তো বলা যাবে না, তবে অ্যাপ্রক্সিমেটলি 4টা ক্লাস লাগবে। 4টা ক্লাসে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো, 4টা ক্লাস লাগবে। ভাইয়া কোনটা কোনটা নোট করবো? অবশ্যই। খাতিজা আক্তার শারমিন স্যার বেস্ট বায়োলজি স্যার, ফারাহ আফরোজ। ক্যারে আমি কি বায়োলজি ভালো পড়াই? আমি কেমিস্ট্রি খুব খারাপ পড়াই নাকি? হ্যাঁ, আমি কি কেমিস্ট্রি খুব খারাপ পড়াই? ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট, ঠিক আছে। দেখি আমাদের তোমরা কতজনকে আজকে গ্রুপে অ্যাড করতে পারছো, দেখা যাক আজকে তোমরা কতজনকে গ্রুপে অ্যাড করতে পারছো। এটা একটু আমি দেখি যে আজকে আমার ভাই ব্রাদার কত মানে কতজনকে তারা তাদের গ্রুপে তারা অ্যাড করতে পারছে। এটা একটু আমি আজকে দেখব যে আমাদের যাদের জন্য আমি কাজ করতেছি তারা কতজনকে অ্যাড করতে পারছে। অ্যাড তো বেশি হয় নাই, 334 জন মেম্বার হয়েছে, ঠিক আছে, সমস্যা না, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, আস্তে আস্তে হয়ে যাবে। তোমরা বেশি বেশি গ্রুপটা রেসপন্স করবা, বেশি বেশি রেসপন্স করলে দেখবা যে গ্রুপে মেম্বার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? গ্রুপে মেম্বার অ্যাড হয়ে গেছে। তোমরা যত বেশি রেসপন্স করবা, তোমাদের উপরে আসলে এই গ্রুপ নির্ভরশীল। এখন লাইভ কি কেটে গেছে নাকি? ঠিক আছে, কে 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 হয়েছে? অশোক ফারা আফরোজ যে দেখেন তো, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি কিং আবিদ ভাই, হয় স্যার। স্যার আপনি অনেক ভালো পড়ান ফারা আফরোজ স্যার। আপনি কোন কোন সাবজেক্ট পড়ান? অনেক দাস। আমি বায়োলজি পড়াই, কেমিস্ট্রি পড়াই। ইনশাল্লাহ তোমাদের রিকোয়েস্টে কালকে আমার পেড কোর্সের বাচ্চারা আমার বলছে ভাইয়া আপনি মানে আমি জিকেটা মানে জেনারেল নলেজ যেটা ওইটা আমরা নিব, ইনশাল্লাহ আমি নিব, আমাকে একটু সময় দিতে হবে, আমি নিয়ে নিব। পেইড কোর্সের ফিটা কেমন? পেইড কোর্সের ফি মাত্র 1500 টাকা। বাংলাদেশে মনে হয় আমি এত কম টাকায় রাখি আর কি। মাত্র 1500 টাকায় বায়োলজি কেমিস্ট্রি সম্পূর্ণ, সাথে পিডিএফ টিডিএফ তো আছেই। রকিবুল ইসলাম আওয়ার বেস্ট টিচার, থ্যাংক ইউ ব্রাদার। দেখ আমি বেস্ট কিনা জানি না, বাট চেষ্টা করি। আমাদের প্রিয় সাইদপুর এপিএস মানে কি? সেইদপুর মানে কি রে? সাইদপুর আওয়ার বেস্ট টিচার, ধন্যবাদ। আসি স্যার আছে বায়োলজি শিকার স্যার, কে কে উইনার হইল?
বিজিএস পড়ায় অ্যান্সার, ইনশাল্লাহ আমি বিজিএস পড়াবো। তোমাদের ইয়ে থাকলে ইনশাল্লাহ আমি পড়াবো, তোমাদের রেসপন্স যত থাকবে সে অনুযায়ী পড়ানো হবে ইনশাল্লাহ, তোমাদের রেসপন্স দেখেই পড়ানো হবে, ঠিক আছে। এই যে 337 জন হয়েছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু রাখছেন ততটুকুই, তোমাদের খুব ভালো হবে। তোমাদের হচ্ছে নেক্সট ক্লাস দেখি, আমাদের নেক্সট ক্লাস কি 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 কে কে হয়েছে? ফারা আফরোজ, তানভীর, আর আরেকটা খুঁজেন, আরেকটা দেখেন, আরেকজনকে দেখো। আজকের বিজয়ী যে, আজকে যারা বিজয়ী হয়েছে আমাদের একজন হচ্ছে ফারহা আফরোজ, ফারহা আফরোজ। আজকে আমরা তোমাদেরকে কিন্তু একটা ইয়ে দিব, ঠিক আছে। আমাদের কোঅর্ডিনেটর খুঁজতেছি, ফাইনালি আমরা কোঅর্ডিনেটর লিঙ্ক দিয়ে দিব। সো ওই জায়গায় অবশ্যই যারা যারা কোঅর্ডিনেটর হইতে চাও তারা অবশ্যই তোমরা ওই লিঙ্কটা পূরণ করবে। আমরা ইতিমধ্যে বলছি যে কোঅর্ডিনেটর হলে একটা মেম্বারশিপ পাবা, সকল কোর্সে বিশাল ডিসকাউন্ট থাকবে, মিনিমাম 50% ডিসকাউন্ট থাকবে, টি শার্ট, পিডিএফ, হ্যান্ডবুক, বুক, যখনই যেটা আসবে তখনই তোমরা সেটা পেয়ে যাবা, ঠিক আছে। এখন এইখানে হলো ফারহা আফরোজ হয়েছে, তারপরে তানভীর, তানভীর নাম কি? না না, মানে পুরো নাম কি? পুরো নাম তানভীর, আচ্ছা, ওই যে তানভীর, TANVIR আলাদা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তানভীর, দেখছি বাচ্চাটা করছে। দেন আরেকজনকে অশোক সরকার, তেমন ও তো আগের দিন একটা পাইছিল না? অশোক সরকার, ও তো আগের দিনও পাইছিল, হ্যাঁ ঠিক আছে, অশোক সরকার। তাহলে এই 3 জন হচ্ছে আজকের বিজয়ী, ঠিক আছে। তোমরা সবাই শেয়ার করছো, প্রতিদিন ঘুরে ফিরে কেউ না কেউ তোমরা হবা, অবশ্যই হবা, তবে বেশি বেশি মেনশন দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। বেশি বেশি তোমরা মেনশন দেওয়ার চেষ্টা করবা, ইনশাল্লাহ বেশি বেশি যত বেশি মেনশন দিবা তত তোমরা পুরস্কার পাবা। ফারহা আফরোজ, ইশরাক কবির, কবির শাওন, ইনশাল্লাহ আমার মনে হয় নেক্সট দিন থেকে আমরা আরও, আমিও কোঅর্ডিনেটর থাকতে চাই ইনশাল্লাহ, আমরা সবাইকে কোঅর্ডিনেটর বানাবো, আমরা চেষ্টা করব, আমরা 10 জন একটা টিম থাকবো, আমাদের টিচার প্যানেল এবং সাথে থাকবে আমার কোঅর্ডিনেটর। তো কোঅর্ডিনেটরের কাজটা কিন্তু খুব সামান্য, তোমাদের কাছ থেকে আমরা শুনবো, তোমরা অ্যাজ এ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ তোমাদের কাজ হবে স্টুডেন্ট কোনটা চাচ্ছে, কোনটা হলে ভালো হয়, এইগুলো করা। ফেসবুকে অ্যাক্টিভ থাকা, অ্যাক্টিভ থাকা মানে কি সারাদিন 24 ঘন্টা তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে বিষয়টা এমন না। আমরা 10 জন এই কারণে নিচ্ছি যে তোমার যখন তোমার মনে যখন যেটা হবে তোমাকে একটা কাজ দেওয়া হবে, কাজ মানে কি তুমি বাসায় থেকে একটা পোস্ট করবা অথবা কোনো কিছু, এটা আমরা তোমাদেরকে শিখাই দিব, সব কিছু বলে দিব। দেখা যায় তোমার হায়েস্ট দিনে 5 থেকে 10 মিনিট সময় ব্যয় হবে, এর বেশি না। তো আমাদের তোমরা হচ্ছে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, স্টুডেন্টের চাহিদাগুলো তোমরা আমাদের মাঝে তুলে ধরবা, ঠিক আছে। সো আমরা যেন ওইটার থেকে পরবর্তীতে কিছু করতে পারি। সামিউল হক, এটা আমার অনেক, আমি সামিউল হককে অ্যাজ এ পার্সোনালি কিন্তু খুবই পছন্দ করি, আমার সামিউল হকটা খুব পছন্দ। আমি চাই এই বাচ্চাটা অনেক দূর যাক। আমার কাছে কিছু বাচ্চা, সামিউল হক, তারপরে আবিদ রেজওয়ান, তারপরে হচ্ছে যে ফারহা আফরোজ, জামিয়া, নতুন একটা বাচ্চা, নতুন, সে ওই দিন সেকেন্ড হয়েছিল, এই যে এরা, রহিমা খাতুন, রিপা, এই যে এরা, মানে আরও তো অনেকেই আছে, সবার নাম নিতে পারতেছেন এই মুহূর্তে মনে নাই। তো এদের অ্যাক্টিভনেস দেখে না আমি আসলে মানে বিস্মিত, এরা আমার জন্য যতটুকু করতেছে, মানে মনে হচ্ছে প্রতিষ্ঠানটা ওদের, ওরা নিজেদের থেকে তুলতে চাচ্ছে। কালকে সামিউলের একটা কথা ভালো লাগছে, তোদের কারোর মেনশন দেওয়ার দরকার নেই, আমি একা মেনশন দেবো। আবার ও কিন্তু মেনশন দিছে, মেনশন দেওয়ার পরেও ও অন্যদেরকে কংগ্রেচুলেট করতেছে। এই যে একটা ত্যাগ করার একটা চাহিদা বা এই যে একটা মর্ম, এটা কিন্তু ওর মধ্যে দেখতে পাচ্ছি। সো আমরা তোমাদের শিক্ষক হতে পেরে, তোমাদের শিক্ষক হতে পেরে আসলে আমার জন্য অনেক একটা ব্লেসিং। সো আমি তোমাদের কাছে আসলে অনেক কৃতজ্ঞ, তোমাদের আমি অনেক ভালোবাসি। আমার প্রতিষ্ঠান যদি কখনো অনেক বড় হয়, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমি তোমাদেরকে ফেলবো না, এবং তোমাদেরকে আমার দিক থেকে যতটুকু করার ইনশাল্লাহ আমি আমি করবো। আমি আমার বিপদের বন্ধুদেরকে কখনোই ভুলি না, এটুকু মনে রেখো। স্যার আমি নিউ, ইয়াস নাম ডাইজে পড়তে পারতেছি না রে, কি নাম দিছিস? আচ্ছা, স্যার আমি নিউ, হ্যাঁ তুই নিউ হয়ে অনেক ভালো ইয়ে করতেছিস। এটা আমার প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো শুনে, ভালো লাগলো শুনে, খুবই ভালো লাগলো। অশোক সরকারের নাম্বারটা দিয়ে দিছে। যারা যারা তোমরা ইয়ে হইছো, হ্যাঁ তোমাদের নাম্বারটা একটু দিয়ে দিও, ঠিক আছে। তোমরা যারা ইয়েছো যদি এখানে দিতে চাও তাহলে এখানে দিতে পারো, অথবা তোমরা নাম্বারটা আমাদেরকে ইনবক্সে করে দিও আমাদের পেজে, আমরা তোমাদেরকে মানে তোমাদের টাকা পাঠাই দিব। মির্জা গোলাপ, মির্জা গোলাপরে ভুলে গেছি, হ্যাঁ মির্জা গোলাপ তো টপ ফ্যান হবে। তোমাদের টপ ফ্যানের পুরস্কার দেখছো, টপ ফ্যানের পুরস্কার, টপ ফ্যানের কিন্তু 30 তারিখে। মির্জা গোলাপরে কেমনে বলবো রে ভাই, ও যে পরিমাণ কমেন্ট লাইক শেয়ার করে, ওরে আল্লাহ মাফ করো। সো
মির্জাগুলো আমাদের যেটা আছে যে টপ ফ্যান বেস, তিনজন পাবে 500 টাকা করে। তারপরে রানিং কোর্সে 30% ডিসকাউন্ট, প্রতিটা কোর্সে 30% ডিসকাউন্ট পাবে ওই মাসে। সো এই মাসের জন্য তোমরা অবশ্যই কিন্তু করবা, ঠিক আছে? টপ ফ্যান হইতে হবে কিন্তু, আমার বাচ্চাগুলোর মধ্যে আমি টপ ফ্যান দেখতে চাই। ঠিক আছে, তাহলে তোমাদের আর বেশি সময় না নেই, আজকের মতো ক্লাস এতটুকুই। নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো দিন ইনশাল্লাহ। তবে আমি একটু আগে দেখি যে আমাদের নেক্সট ক্লাস কবে এবং কি সাবজেক্ট আছে। হ্যাঁ, আমরা কিন্তু ফাইনাল রিভিশন কোর্সে সব কিছু নিয়ে আসবো, ইচ অ্যান্ড এভরিথিং, মানে বাংলা বিজিএস থেকে শুরু করে সব কিছু। তোমরা এটা কে পোস্ট করছে? এটা আমাদের দেখো, এইসব এই যে এইসব গ্রুপে কত সুন্দর সুন্দর ছেলেপিলে পোস্ট করে, মিম টিম, তাতে মানে পেজের একটু এঙ্গেজমেন্ট হয়, বাড়ে। আমাকে ছেলেপিলে সারাদিন 24 ঘন্টা শুধু পড়বে, অবশ্য পড়া ভালো, কেন পড়বা না, পড়বা, কিন্তু পেজে একটু অ্যাক্টিভ থাকবা। পেজটা তোমাদের হাতে আমি দিয়ে দিছি, তোমাদের এটাকে সামলাবা। তো আমি একটু দেখি যে নেক্সটের, আমার আসলে মনে নাই সারাদিন এত ব্যস্ততার মধ্যে থেকে যে কোন দিন আসলে কোন ক্লাস। তো আজকে আমরা রবিবারে ক্লাস নিয়েছি, এরপরে বুধবারে ক্লাস আছে, বুধবারে ক্লাস বায়োলজি ক্লাস। বায়োলজি ক্লাস কে নিবে? আবিদ স্যার, আমারই নিতে হবে। আচ্ছা, তোমরা আমাকে বলো, ভোট হোক যে কোন ক্লাসটা চাও তোমরা, কোন ক্লাসটা তোমরা বেশি চাও, তাড়াতাড়ি বলো কোন ক্লাসটা তোমরা চাও, যে বুধবারে কোন চ্যাপ্টারের উপর তোমরা ক্লাস চাও, বুধবার কোন চ্যাপ্টারের উপরে ক্লাস চাও, তাড়াতাড়ি বলে ফেলো। যারা যারা আসো এই কয়দিন, আমিও দিছি অনেক গ্রুপে, সবাই দিছো আলহামদুলিল্লাহ, সবাই দিছো। যারা তুমি তো দেখতে পারতেছো না যে তুমি কয়টা গ্রুপে দিছো, কিন্তু যে যারা হয়েছে তা আমরা দেখতে পারতেছি যে পরিমাণে বেশি কারা, ঠিক আছে? সো এইখানে যে যত বেশি ইনভাইট করবা তত ইনভাইট শেয়ার এগুলো যা করবা, টাইম টাকা না। বায়োলজি তো বুঝছি, নেক্সট দিন বায়োলজির কোন চ্যাপ্টারটা চাও? বায়োলজির ম্যাথ তো আমাদের নিব, ম্যাথ হচ্ছে যে বৃহস্পতিবার আছে, নেক্সট দিন ইনশাল্লাহ অবশ্যই আমরা তো আমাদের তো শিডিউল অনুযায়ী, যে শিডিউলে যেটা আছে টাইম যেটা, যে বুধবারে আমাদের বায়োলজি, বৃহস্পতিবার 9টা থেকে 10টা ম্যাথ। চ্যাপ্টার টু তো অলরেডি পড়াইছি, এরশাদুল তাহমিদ লিখছে চ্যাপ্টার 4, সামিউল হক লিখছে চ্যাপ্টার 4 বায়োলজি চতুর্থ অধ্যায় আচ্ছা। আবির খান লিখছে চ্যাপ্টার 3 ইয়াত যাত্রা শোন যাত্রা বায়ো এনার্জেটিক্স। ওকে, বায়ো এনার্জেটিক্সের ভোট বেশি, এই সেফ কিন্তু পাইলাম না। দেখ, আমি একটা জিনিস বুঝাই, টোটাল 20টা লাইভ ক্লাস মিনিমাম ফ্রি নিব আমরা, ঠিক আছে? 20টা লাইভ ক্লাসে 20 দিনই তোদের পুরস্কার দেওয়া হবে, একই দিন সবাই পাবি। হ্যাঁ, তুই যদি ভালো দিস, বেশি করিস, তাহলে একই দিন তুই পাইতে পারিস। আবার কিন্তু ঘোরায় ফেরায় কিন্তু তুমি যদি চেষ্টা করো তাহলে অবশ্যই কিন্তু পাবো। যেমন এই যে তানভীর কিন্তু এর আগের 2 দিন ভালো অ্যাক্টিভ ছিল, ও পায় না, আজকেও বেশি দিছে, আজকে পেয়ে গেছে। সো তোমাদের অ্যাক্টিভনেসের জন্য তোমরা গিফট পাবা। সো গিফটের পরিমাণ এবং সব কিছু আস্তে আস্তে ভ্যারাইটি আসবে, ভালো হবে। এক্সামগুলোতে আরও বেশি আমরা দেওয়ার চেষ্টা করব। এটা জাস্ট কোনো কিছু না, দেখো আমরা যে অ্যামাউন্টটা দিই, আমরা জানি যে অ্যামাউন্টটা অনেক সীমিত, এবং এটা তোমাদের অতটা বেশি কাজে আসে কিনা জানি না, বাট এটা একটা অনুপ্রেরণা যে না, আমার এটা করলে একটু হয়তো ভালো লাগবে, ভালো লাগার একটা জিনিস, জাস্ট এতটুকুই। এটা নিয়ে আফসোসের কোনো কিছু নাই, আমরা চেষ্টা করতেছি। আমার যারা ক্লোজ যারা স্টুডেন্ট আছে, যারা আমাদের প্রতিষ্ঠানকে উঠানোর চেষ্টা করতেছি, তাদের জন্য প্রতিনিয়ত কোনো কিছু করার, ঠিক আছে? স্যার আমি ইয়াসির, ও আচ্ছা, ইয়াসির, ভালো মনে রাখেন, ঠিক আছে ব্রাদার, মনে রাখবো। শামসুন্নাহার, আই এম ইরাজ, স্যার মনে রাখেন। ওকে শামসুন্নাহার, স্যার আমি ইয়াসির আরাফাত, অবশ্যই মনে রাখবো। চ্যাপ্টার 3 মির্জা গোলাপ লিখছে চ্যাপ্টার 3, আমরা চেষ্টা করব চ্যাপ্টার 3 স্যার আমি ইয়াসির আরাফাত চ্যাপ্টার 4। ওকে, দেখো আমরা চ্যাপ্টার 3টা শুরু করতে পারি, অথবা চ্যাপ্টার 4, যেহেতু চ্যাপ্টার 4-এ ভোট বেশি আসছে, চ্যাপ্টার 4 ইনশাল্লাহ আমরা শুরু করব। ওকে, ইনশাল্লাহ আমরা চ্যাপ্টার 4টা শুরু করব, যেহেতু এই চ্যাপ্টারটা অনেক বাচ্চারা পারে না। আমরা চ্যাপ্টার 4ও শুরু করতে পারি, চ্যাপ্টার 3ও শুরু করতে পারি। তো দেখি নেক্সট দিন ইনশাল্লাহ আমরা বলে দিব তোমাদেরকে যে কোন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টার 3তেও সমান পরিমাণ ভোট, চ্যাপ্টার 4-এও, কারণ অনেক সিটি পরীক্ষাতে আমাদের তো সামনে আসলে আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো সামনে যে পরীক্ষাগুলো আছে, আমি জানি যে এই মুহূর্তে যারা বিভিন্ন স্কুলে আছে, তো সেই জায়গাটায় তাদের ইসে আছে, মানে
চ্যাপ্টার 2 আছে, চ্যাপ্টার 1 আছে, সামনে যেগুলো আসবে সেটা হচ্ছে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4। আমরা চেষ্টা করবো যে চ্যাপ্টার 3টা দিয়ে শেষ করে তারপরে চ্যাপ্টার 4, মানে স্টেপ বাই স্টেপ আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো। তো আমি বলে দিব তোমাদেরকে যে কোন চ্যাপ্টারের উপর ক্লাস নিব। তো সবাই বেশি বেশি করে আজকের ক্লাসটা তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ দিবা, বলবা যে ক্লাসটা হয়ে গেছে তোরা দেখ। গ্রুপে এই যে আমাদের গ্রুপ আছে, গ্রুপগুলো সবাই বেশি বেশি ইনভাইটেশন দিবা, তোমার যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে ইনভাইট করবা। আশা করি আমরা অনেক ভালো কিছু একটা করতে পারবো আগামী 1 মাস, অর্থাৎ মে মাসের পরে যে জন্য আমাদের মধ্যে এই বিলিফটা আসে যে না আমাদের প্রিপারেশন অনেকটাই হাই অন্যান্য বাচ্চাদের তুলনায়। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সেই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা বিজয়ী হয়েছো তারা আমাদের পেজে এখনই ইনবক্স করো, তাদের নাম্বারটা দিয়ে দাও, আমরা এখনই তোমাদেরকে তোমাদের কাঙ্ক্ষিত যে পুরস্কার সেটা দিয়ে দিব।